ফেসবুক, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনভাবে মানে ক্ষতিকর পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যদি বলি এভাবেই বলি, একজন দেশের প্রধানের একজন সন্তানকে নিয়ে এরকম ট্রল, এগুলো আসলে আমাদের সমাজের জন্য কি ধরনের ক্ষতি? আমি নিজে একজন ভিকটিম এই বিষয়ে, এবং নির্বাচনের আগের থেকে আমাকে নিয়ে শুরু হয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম হাজার হাজার ফটো কার্ড আমাকে নিয়ে বানানো হচ্ছে, আমি দালাল, কালামাগুর, মানে যেন কোনো কথা নাই যেগুলো বলা, মানে 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 যে কোনো মানুষকেই আপনার যত শত্রুই হোক বলাটা অশুভ অন্যায়, সবগুলো বলা হচ্ছে। এবং এ থেকে আমরা মুক্ত হব না? তারা আবার নিজেদের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে সুসংগঠিত দাবি করছে। দেখেন এইটা একটা, আমি মনে করি যে ধরেন আজকে যদি অন্য একটা গভর্নমেন্ট থাকতো এবং তার প্রধানকে নিয়ে যদি এই ধরনের এআই ভিডিও, অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে সয়লাভ করা হয়, তাদের কি পরিণতি হইতো বিরোধী দলের উপর? শুধু এটাকে কেন দেখেছেন না, ক্র্যাকডাউন হইতো। ফলে বিএনপি ভালো, সে লিবারাল ডেমোক্রেটিক নর্ম বজায় রেখে পলিটিক্স করে, কিন্তু একটা নীতিগত অবস্থান তার থাকা দরকার। সেটা এই ধরনের প্রোপাগান্ডা, চরিত্র হননের অ্যাক্টিভিটি তার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, যার ক্ষেত্রেই হোক, যার ক্ষেত্রে শক্ত হাতে দমন করা উচিত। শক্ত হাতে। সোশ্যাল মিডিয়া অলরেডি টক্সিক হয়ে গেছে। এই যে মিস ইনফরমেশন এমন ভাবে ছড়ায়, একটা বক্তব্য দিলে সেটাকে, যেমন ধরেন এই যে রবিবারের বক্তব্যটা এটা ইন ডিটেল বললে আমরা আলোচনা করবো, অবশ্যই আমরা এটা পজিশনটা ক্রিটিক করতে পারবো, কিন্তু উনি যেটা বলে নাই সেটাও বলা হচ্ছে। দেখা যাবে এটা এমন ভাবে হাজার ইয়ে করছে যে উনি চাঁদাবাজিকে, হ্যাঁ চাঁদা এখন থেকে চলবে, সমঝোতা কিন্তু চাঁদা দিন, এরকম বলছেন রবি, হ্যাঁ এটা বলতেছে। হ্যাঁ উনি হয়তো ব্যাখ্যাটা, ওনার পজিশনটা হয়তো ভুল, কামাল ভাই যেটা বললাম আমি এগ্রি করি, সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা বলে কিছু হইতে পারে না। চাঁদা এবং চাঁদা এটা একটা পুরানা সমস্যা, এটা সমাধান করার ক্ষেত্রে আমরা পরিকল্পনা কি সেটা নিয়ে আপনি কথা বলেন। এইটার মেরিট যাচাই করার দরকার নেই আপনার, এটা সমস্যা, এটা সমাধান করতে হবে, এবং এটা সমাধান করার প্রস্তাবনা তারেক রহমান সুস্পষ্টভাবে দিছে। আপনি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, তো চাঁদা বা পরিবহন চাঁদা বন্ধ না হলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে? আইন শৃঙ্খলা ঠিক করেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আপনি উদ্যোগ নেন এবং এটা রেগুলেশনের মধ্যে আনেন, ব্যাস সহজ প্রস্তাব। এবং আপনার দলের লোকজনকে সবার আগে গ্রেফতার করেন যারা জড়িত থাকবে, আপনার দলের নামে হোক বা রিয়েলি দলের লোক হোক, কথা পরিষ্কার। কিন্তু এটা নিয়ে এটা জাস্টিফিকেশন দেওয়ার কিছু নেই। তো এটা একটা, আরেকটা হলো আপনি যেটা বলেন সোশ্যাল মিডিয়ার এই বিশদঘাটা যেটা করে অনেক সময় রিয়েল লাইফে ভায়োলেন্স উস্কাইয়া দেয়। যখন আপনার বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত এগুলি করে যাব এবং মাঠে আপনি শক্তিশালী এবং আপনি ক্ষমতায়, আপনি কিন্তু তখন ধৈর্য ধরতে একটা পর্যায়ে গিয়ে আপনি অ্যাক্ট করবেন, সে একটা হবে ভায়োলেন্ট অ্যাক্ট। ফলে যারা এটা করছে তারা সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিটিগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের বিপদ ডেকে আনছে। একটা শান্তিপূর্ণ সুন্দর পলিটিক্যাল প্রতিযোগিতাপূর্ণ যে এনভায়রনমেন্ট, এটাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। জি, ধন্যবাদ মাসুদ কামাল। আমরা তো দেখলাম ডক্টর ইউনূসের সরকার বিদায় নিল, সেই সকল উপদেষ্টাদের সম্পদের হিসাব কি জনগণ জানতে পেরেছে কিনা? শুনেন, তারা একটা হিসাব দিছে, এবং এটা আমার কাছে আমার প্রথম দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গোজামিলের হিসাব। একটা কাগজ দিয়ে একজনের দায়িত্ব হিসেবে তুমি এটা বসাই দাও, সবারটার মধ্যে 5% করে বাড়াই দাও, অথবা 2% করে বাড়াই দাও, সবার 2% করে বাড়াই দিই, সবারই একই রকম বাড়ছে। কিন্তু তো এটা আসলে আমার কাছে মনে হয় না এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার সুযোগ আছে। তো যেহেতু সুযোগ আছে, আমি মনে করি এই হিসাবটাকে চুলচেরা ভাবে, যেহেতু ওনারা দিয়েছেন, যাই দিয়েছেন, তো সেই হিসাবটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করা উচিত। হিসাবটা দেওয়া মানে কি, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, জাজ করা, এটা জাজ করা উচিত। দুদক এই উদ্যোগটা নিতে পারে, দুদক শতপরিণত হয়ে নিতে পারে উদ্যোগটা নিয়ে তাদের সবাইকে বলে দেখ যে এদের কোনো সমস্যা নাই। দেখেন, দুর্নীতিতে গেলে আর্থিক দুর্নীতি হয় না, দুর্নীতি নানাভাবে হয়। কিন্তু আপনি আমাকে একটা ব্যবসা পাওয়া দিলেন, বললেন এই ব্যবসা তুমি যা করবা, প্রফিট যা করবা, আমাকে একটা পার্সেন্টেজ দিবা, এখানে দিবা না, আমার বাইরে পাঠিয়ে দিবা। এটাও কি আপনার সম্পত্তির তালিকায় যুক্ত হবে? হবে না তো। আপনার বাইরে কি আছে না আছে ওটাকে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে দেখাবেন। রাজারা দিয়েছে এটা ইনকাম ট্যাক্স ফাইল থেকে দেখাচ্ছে আমার ধারণা। ইনকাম ট্যাক্স ফাইল যে কি দেখায় এটা তো আমরা জানি না। সবচেয়ে বেশি ট্যাক্স দেয় হলো গিয়ে আপনার নুরানি জর্দার মালিক, আর এত বড় বড় মালিক যারা ব্যবসা যারা আছে এতে টাকা নেয়, সব গরিব। এটা তো ইনকাম ট্যাক্স দেখাই দেয়। বসুন্ধরা মালিক গরিব, আজাদ সাহেব গরিব, নাবিল গ্রুপের মালিক সব গরিব। এরা ধরি এলো নুরানি জর্দার মালিক, হাকিমপুরি জর্দার, এটা তো হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া ভদ্রলোক মারা গেছেন, তো উনি হলো সবচেয়ে ধরি। জানেন কি বলবেন? তো এখন এই ধরনের কিছুটা হয়েছে এখানে। তবে আমি মনে করি এই জিনিসটাকে নিয়ে দুদকের অথবা যারা নাকি এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তাদের কোনো একটা সংস্থা উচিত এটাকে টোটালি হাতে নিয়ে তাদের কাছ থেকে আলাপ করে আপনি কিসের ভিত্তিতে বলেন ওইগুলো আমাদের কাছে দেন, আমরা দেখি, চেক করা। এবং এই কাজটা নতুন সরকারই করতে পারে। এখন নতুন সরকার যদি মনে করে যে আগের সরকারের দেওয়া নির্বাচনের মাধ্যমে আমরা উঠছি, ক্ষমতায় আসছি,
তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার স্বরূপ আমরা ওনাদের এগুলি দেখবো না, এড়াই যাব, ওনাদের সবচেয়ে বিতর্কিত লোকটাকে মন্ত্রী বানাবো, এটা যদি অনেক কৃতজ্ঞতার স্বরূপ তারা করে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নাই। তখন আমরা এই নতুন সরকার সম্পর্কে আবার নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর কি। জি, আমি একটা প্রশ্ন চলে যায়, আমার কাছে সময় খুবই কম মাসুদ কামাল, সেটা হচ্ছে বিয়ে বা 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়গুলো খুলছে, বিভিন্ন জায়গায় খুলছে, সবাই বলছে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরছে। আওয়ামী লীগ যদিও ফিরে, তাদের যে কৃতকর্ম 24-এ বা এর আগে, সেটা কৃতকর্মের জন্য তার কি ক্ষমা চাইবে বা ক্ষমা চাওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, বা কখন ফিরবে বলে মনে হয় পুরোদমে? শুনেন, একটা জিনিস হলো, এরা যে কার্যালয়গুলি খুলতেছে, তার আগে আমার প্রশ্নগুলি বন্ধ করছিল কি? এটা কি বন্ধ করাটা জরুরি ছিল? কথাটা খেয়াল করেন। একটা জিনিস হলো, রাষ্ট্রীয়ভাবে একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই সময় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো এটা তো গভর্নমেন্টের অর্ডার। তো এই কার্যালয়গুলিকে গভর্নমেন্ট বন্ধ করছে নাকি অন্য কেউ বন্ধ করছে? যদি অন্য কেউ বন্ধ করে থাকে, তারা এটা অন্যায় করছে। আবার খুললো কে? এমনও তো হতে পারে কার্যালয়টা আওয়ামী লীগের, কিন্তু সেটা একজনের কাছে ভাড়া নিছে, ঘরটার মালিক আরেকজন, সে তার ঘর খুলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু ওখানে যদি আপনি রাজনৈতিক স্লোগান দেন, তাহলে আপনি এটা অন্যায় করেন। যে আইনে তাদেরকে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, এই আইনটা আমি পছন্দ করি না। আইনটা আমার কাছে মনে হয় এটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা থাকছে, যতক্ষণ পর্যন্ত এই আইনটা বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আইনটা মানা এই দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত। এখন আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের উপর যে স্থগিতাদেশ আছে এটা আপনি উঠাই নেন, কিন্তু যতদিন পর্যন্ত ওই অর্ডারটা আছে, ততদিন পর্যন্ত আপনি ওখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না ভাই। এটা উচিত না। আমি মনে করি যে আওয়ামী লীগ এখানে একটু তাড়াহুড়া করছে, কারণ এই সরকার তো নীতিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তো হয়তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরে হয়তো এক সময় আওয়ামী লীগের মধ্যে স্থগিতাদেশ উঠেও যেতে পারে। তো আপনি ওয়েট করেন ভাই, এত তাড়াহুড়া করছেন কেন? এবং এই তাড়াহুড়াটা তাদের জন্য আমি মনে করি বুমেরাং হতে পারে। এটা তাদের উচিত না। কারণ আইন, আমার কথা হলো কি ভাই, আইনটা খারাপ, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি খারাপ লাগে, আইনটা বাতিলের জন্য সংগ্রাম করেন, আন্দোলন করেন, বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত আইনটা আপনি বাতিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আইন যত খারাপ হোক আপনাকে মানতে হবে ভাই। আপনি তো আইন অমান্য করতে পারবেন না। রনি ভাই, যে প্রশ্ন একটাই, সেটা হলো আমরা তো 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী পেলাম। এখন দেশের মানুষের মুখে মুখে একটি কথা, বা যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি শপথ পড়ালেন মন্ত্রিপরিষদে, এই শাহাবুদ্দিন কি সামনে থাকছে না নতুন কোন প্রেসিডেন্ট আসছে না, বা কে হচ্ছেন প্রেসিডেন্ট পরবর্তী? এখন কোনো ধারণা আছে কিনা? না, এখনো তো আছেন বলে প্রেসিডেন্ট নিয়ে আলাপ তো বাজারে নাই, আমরা তো দেখতে পাচ্ছি না। তো দেখি কি হয়। এটা তো এখনো তো প্রেসিডেন্ট আছেন, মৌলিক দায়িত্ব পালন করছেন। মানে কোনো ধারণা আছে কিনা, বা ভবিষ্যতে কেউ হতে পারে, বিএনপির পক্ষ থেকে কেউ হতে পারে? প্রেসিডেন্টের আপনার ধরেন এখনো পর্যন্ত প্রেসিডেন্ট নিয়ে এরকম কোনো আলাপ নাই, মানে তড়িঘড়ি করে এটা যে হচ্ছে এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো হবে, সামনে হয়তো হবে। জি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন মব কালচারের দিন শেষ। আপনার কি মনে হয় মব পুরোপুরি বন্ধ হয়ে যাবে? মব কালচার দিন শেষ হইতেই হবে। আইনের শাসন এবং মব দুইটা একসাথে চলতে পারে না। এবং একটা সরকার, নির্বাচিত সরকার, এরকম 2/3 মেজরিটি নিয়ে আসার সরকার, সেই ক্ষমতা নেওয়ার পরে মব থাকবে না, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। এবং উনি যে জিনিসগুলো বলেছেন, মন্ত্রীরা আপনার ওসিরা মন্ত্রীকে ফোন দিতে পারবে না, এটা দুই দিক থেকেই। মন্ত্রীরা ওসিকে ফোন দিবে না, তাইলে হলো চেন অফ কমান্ডটা ঠিক থাকবে। হ্যাঁ, ওসি ফোন দিল না, ভালো কথা, কিন্তু মন্ত্রীরাও যেন ওসিকে ফোন না দেয়। দুই দিক থেকে যদি হয়, তাহলে এটা একটা গুণগত পরিবর্তন আসবে। এটা একটা। আরেকটা আশা করেন যে মব কালচার বন্ধ হয়ে যাবে। মব কালচার বন্ধ ডেফিনেটলি, আইনের শাসন বন্ধ হবে। আওয়ামী লীগের ব্যাপারে এটা কমেন্টটা হলো যে দেখেন, এখানে বিএনপি ট্রুথ এন্ড হিলিং কমিশন একটা করবে। তারা বলছে যারা অপরাধী, তারা অপরাধ করছে, তাদের বিচার দ্রুত বিচারের আওতায় আনেন, এবং যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি কিভাবে ভিকটিম বানান, কোনোভাবে আপনি ভিকটিম বানাইতে পারবেন না। তাদের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এটা প্রোটেক্ট ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ মাসুদ কামাল ভাই। যদি বলি, নাহিদ ইসলাম অর্থাৎ বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদি কোনো মন্তব্য থাকে আপনার? না, আমি বলবো কি, এই ধরনের সুইপিং কমেন্ট না করার আগে দু একটা প্রমাণ দিলে ভালো হয়। যেমন আমি নিজেও মনে করি, এই যে জাতীয় পার্টির চিফ হুইপ তো নাহিদ ইসলাম, আমি নিজেও তো এটা মনে করি যে ওনার এখানে কারচুপি হয়েছে, উনি আসলে জিতেন না। এটা ওই এলাকার অনেক লোক মনে করে। এখন এই আমাদের এই মনে করার উপর কি আমি দেখো শেয়ার করতে পারবো? ইলেকশন কমিশন তো ডিক্লেয়ার করছে তাকে, আমি কি করবো? তাহলে ইলেকশন কমিশনের সঙ্গে ফাইট করতে হলে পরে ভাই তথ্য প্রমাণ দিয়ে আলাপ করতে হবে। আপনি তথ্য প্রমাণ দেন, দিয়ে আলাপ করেন। উনি দেখেন, উনি যেই হন না কেন, এখন তো উনি এমপি হয়ে গেছেন, মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশে একটা বড় পোস্ট। কিন্তু
এবং এই পোস্টে থাকার পর ওনাদের কথায় কিন্তু 10 জন লোক মাঠে নামে, আমি বলে তো কেউ নামবে না, ওনার কথায় কিন্তু নামে। তো সেক্ষেত্রে ওনাকে কিন্তু আরো কেয়ারফুল হতে হবে প্রত্যেকটা। যেমন রবিউল, শেখ রবিউলের কথা বললাম, উনি এখন মন্ত্রী হয়ে গেছেন, উনি যেই হন না কেন, উনি আমার এমপি হতে পারেন, উনি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হতে পারেন, আমার ডিপার্টমেন্ট আমার ছোট ভাই, আগে একটা সম্পর্ক ছিল, এখন ওই সম্পর্কে আমি যাই তার সঙ্গে আলাপ করতে পারবো পারবো না, তো সে মন্ত্রী তোরে ভাই, পুরো দেশের প্রতি এই মন্ত্রী সে। তো এদের সবারই উচিত হবে যে ভাই কথা বলার সময় একটু কেয়ারফুলি বলা। এই যে কথা আপনি বললেন, এখন তো আমি আপনার সম্পর্কে বললাম, তো কি হলো? যেমন আমি ঢাকা 16-তে ভোট দিচ্ছি,